নমস্কার, আপনারা দেখছেন ট্রাইভ টিভি বাংলা। হট সিটে হট টকের আরও একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। হট সিটে হট টকে আমরা আগের পর্বগুলোতে, বিশেষ করে লাস্ট দুটো পর্বে যতদূর মনে পড়ে, আমরা বলেছিলাম এই পর্ব থেকেই অর্কপ্রভু সরকার, যাকে আপনারা দেখেন, তিনি বলেছিলেন, আমাদের বিশ্লেষণে উঠে এসেছিল, এসআইআর না হলে বঙ্গে ভোট হবে না। আপনারা সেটা জানেন না, বলেছিলাম আমরা। এবং তার সঙ্গে এটাও বলেছিলাম, যতই হুমকার দিন সাসপেন্ড হতে দেবো না। 21 তারিখ ডেডলাইন, মনে পড়ছে তো? ডক্টর মনোজ পান্ত নির্বাচন কমিশনে বলে এসেছিলেন। শেষ পর্যন্ত কি হলো? সাসপেন্ড হলেন সরকারি WBCS যারা অফিসার তারা, কিন্তু এফআইআর কিন্তু হলো না। সাসপেনশন হলো, এফআইআর হলো না। এবার নির্বাচন কমিশন কি নেক্সট মুভ কি করবে, এটা কিন্তু আমাদের আজকের পর্বের প্রথম টপিক। মানে মোদ্দা কথা, নো এসআইআর, নো ভোট বাংলায়। অর্কপ্রভু সরকার বাদিকে বসে আছেন হট সিটে হট টকে, যার বিশ্লেষণ প্রথমেই বললাম পর্ব শুরু করবার আগে আপনারা শুনেছিলেন। অর্কদা, আপনাকে স্বাগত আজকের পর্বে। শেষ পর্যন্ত সাসপেনশন মানব না, বন্ডেড লেবার, হাতের পুতুল, অনেক কিছু মুখ্যমন্ত্রী বলেছিলেন। ডক্টর মনোজ পান্ত নির্বাচন কমিশন 21 তারিখ ডেডলাইনের পর আমরা দেখতে পেলাম সাসপেনশন হলো, কিন্তু এফআইআর হলো না। পরবর্তী পদক্ষেপ অর্কদা? প্রথম কথা, দিদিমণির মুখটা পুড়ল। দিদিমণি বড় মুখ করে বলেছিলেন যে তিনি কিছু পদক্ষেপ নেবেন না। নির্বাচন কমিশন ক্ষণিকের অতিথি। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকে ফলাফল বেরোনো পর্যন্ত নির্বাচন কমিশনের এখতিয়ার থাকে। আসলে দিদিমণি মনে করেন যে তিনি যেটা বলছেন সেটাই সংবিধান, সেটাই আইন, সবাইকে তার কথা বিনা বাক্যবায়ে মেনে চলতে হবে। উনি মাঝে মধ্যে ভুলে যান। উনি হয়তো ভাবেন যে পশ্চিমবাংলা একটা আলাদা দেশ, তার আলাদা একটা সংবিধান আছে, সেই দেশের তিনি সর্বময় কর্তৃ। বেশ, ভুলে গেলে চলবে না, পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোর মধ্যে একটা অঙ্গরাজ্য। দেশের আইন, দেশের সংবিধান প্রত্যেককে মানতে হবে। কিন্তু মুখ্যমন্ত্রী মানেন না। তার কারণ, তিনি বলেছিলেন আমার অফিসারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, আমি সর্বোচ্চ সুরক্ষা দেব। কি সুরক্ষা দেবেন তিনি? আপনাদের যে অফিসাররা ইআরও তাদের মধ্যে WBCS এক্সিকিউটিভ অফিসার আছেন, তারা তো মানে কি বলবো, কচি খোকা নন। ওরা জানেন না যে ইউজার আইডি, পাসওয়ার্ড একজনকে শেয়ার করা যায় না। সেও আবার অস্থায়ী কর্মী। অস্থায়ী কর্মী মানে সরকারের অস্থায়ী কর্মী নয়, কোনো বেসরকারি সংস্থাকে বরাদ দেওয়া হয়েছিল ডেটা এন্ট্রি অপারেটরদের নিয়োগ করার জন্য। অনেকে বলছেন এরা আইপ্যাকের লোক, তৃণমূলের লোক। একজন সরকারি আধিকারিক কি করে ইউজার আইডি, পাসওয়ার্ড একজন অস্থায়ী কর্মীকে দিয়ে দেন, যে আবার সরকারি কর্মীও নয়, বেসরকারি কর্মী? জেনে বুঝে এরা এটা করেছেন বঙ্গেশ্বরীকে তুষ্ট করার জন্য, একদম খোকাবাবুকে তুষ্ট করার জন্য। এখন যতই অজুহাত দিক, বিশ্বাসের বশে দিয়েছিলাম, সরকারি আধিকারিকরা কাজ করতে গেলে অনেক সময় কাউকে বলেন যে আমার কাজের লোডটা একটু শেয়ার করে নিতে, সেটা সম্পূর্ণ আলাদা। দিয়েছে কাকে? একটা বেসরকারি সংস্থার কর্মী, ডেটা এন্ট্রি অপারেটর, যার সঙ্গে সরকারের ত্রিসীমানায় কোনো যোগ নেই, তাকে দিয়েছে ম্যানিপুলেট করার জন্য। এই কাজই ওরা করেছে। এই অনুপ্রাণিত, গৃহপালিত বহু সরকারি আধিকারিক আছেন, সবাই নয়। এই যে বিডিও, দিদিমণি সরাসরি যোগাযোগ রাখেন, তাদের জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠান, উপহার পাঠান। তো এই ভিডিওটা তো খুব অনুপ্রাণিত। তারা মনে করেন কি যে বঙ্গেশ্বরীর আশীর্বাদ আমার মাথার উপর আছে, আমাকে ভগবানও ছুতে পারবে না। জাস্ট একটা জিনিস জিজ্ঞেস করি, এই ভিডিওরাও কি এই আপনার এসআইআর যুক্ত? হ্যাঁ, এরা তো WBCS এক্সিকিউটিভ ভিডিও দিয়ে শুরু করেছিলেন। এখন কেউ SDO হয়েছেন, কেউ কোনো দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি ইত্যাদি। এরা সিনিয়র আধিকারিক। তো এরা জানেন না, এটা বিশ্বাস করাতে রাজি নই। একজন অস্থায়ী বেসরকারি সংস্থার কর্মীকে ইউজার আইডি, পাসওয়ার্ড দিয়ে দেওয়া হলো, তারপরে বলছেন কাজের চাপ এরকম হয়, ইচ্ছাকৃত। এবং আরও অনেক আধিকারিক নির্বাচন কমিশনের ব্যাডারে আছে। এখন সরকার চাঁদসোদাগড়ে মনসা পুজো করার মতো কমিশনের নির্দেশটা মেনেছে, কিন্তু এফআইআর সরকারকে করতে হবে। মানে এফআইআর হবে, সরকার করবে না, কিন্তু হয়নি। সরকার করবে না, নির্বাচন কমিশন সিইওকে নির্দেশ দিতে পারে এফআইআর করার।
কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিংকে বলতে পারে মুখ্য সচিবকে বিরুদ্ধে ব্যবস্থা নিতে, তিনি সুপ্রিম কোর্টে যেতে পারে ওকে, যে সরকার মানছে না আমাদের নির্দেশ নির্বাচন কমিশন যেতে মানতেই হবে। হ্যাঁ, নির্দেশ মানতেই হবে, নান্য পন্থায় ছাড়া কোনো পথ নেই। আমি অর্ধেক মানলাম না, আবার বিভাগীয় তদন্ত, সাসপেনশন, কিছুদিনের মধ্যে সাসপেনশন প্রত্যাহার করে দেবে। এগুলো তো আইবাস, এফআইআর হলে ওইসব চালাকি করতে পারবে না। বেশ, এবং এটা একটা স্টার্ন মেসেজ যাবে রাজ্য সরকারের র্যাঙ্ক অ্যান্ড ফাইল অনুপ্রাণিত গৃহপালিত আধিকারিকদের কাছে যে আইন মেনে কাজ করুন, আইন না মানলে শাস্তির খাড়া আপনাদের উপরেও পড়বে, তখন কেউ আপনাদের বাঁচাতে পারবে না। সর্বোচ্চ সুরক্ষা দেওয়ার কথা বলছেন দিদিমণিও পারবেন না, কারণ দেশে একটা সংবিধান আছে, দেশে একটা আইন আছে, সেই আইনের ঊর্ধ্বে দিদিমণি নন। এটা সবার আগে ওনাকে বুঝতে হবে। এই যে অর্ধেক কাজ হলো অর্কদা, এতে কি ডক্টর মনোজ পান্ত আরো বিপদে পড়লেন? মনোজ পান্ত ব্যাচারিয়া, দেখুন মনোজ পান্ত ভদ্রলোক, কিন্তু অ্যাসার্ট করতে পারছেন না। বেশ, উনিও কি অবসরের পরে আবার কোনো উপদেষ্টা হতে চাইছেন? তার জন্যই দিদিমণির হ্যাঁতে হ্যাঁ নাতে না মেলাচ্ছেন। উনি একজন সিনিয়র আইএস অফিসার, মুখ্য সচিব, অতীতে নির্বাচনের দায়িত্ব সামলেছেন, নির্বাচন কমিশনের ক্ষমতা সম্পর্কে ওয়াকিবহাল। তিনি কেন অ্যাসার্ট করছেন না যে ম্যাডাম এটা হতে পারে না, এটা আমাদের মানতেই হবে? উনি মন জুগিয়ে চলতে চাইছেন কেন? 31শে ডিসেম্বরের পর অবসর নেওয়ার পর তিনি আবার উপদেষ্টা হবেন, যেমন হরিকৃষ্ণ বাবু হয়েছেন, যেমন আলাপন বাবু হয়েছেন। তিনিও কি সেই আরেকটা উপদেষ্টা হতে চাইছেন? ক্যাবিনেট মন্ত্রী স্ট্যাটাস, নীলবাতির গাড়ি, নিরাপত্তা রক্ষী, স্যালারি, পার্কস, এটার প্রলোভনেই কি তিনি মজেছেন? সেই জন্য দিদিমণিকে সত্যিটা বলতে ভয় পাচ্ছেন। এত ভয় কি? আইন মেনে তো কাজ করবেন। একদম একদম, মুখের উপর বলতে পারছেন না যে এসব বেআইনি কাজ করবেন না দিদি, ম্যাডাম, সমস্যা হবে। আজব ব্যাপার। একদম। আমাদের পরবর্তী পদক্ষেপ নির্বাচন কমিশন কি নেয় সেদিকে কিন্তু নজর থাকবে। নির্বাচন কমিশনকে ছেড়ে দেবে নাকি? রাজ্য সরকারের একটা হাফ রিপোর্ট করলো, নির্বাচন কমিশন যথাপযুক্ত সময় জানিয়ে দেবে। নির্বাচন কমিশন তাদের কর্তৃত্বকে কেউ চ্যালেঞ্জ করছে, সেটা মুখ বুঝে মেনে নেবে। বেশ, ওকে অর্কদা, পরের দুটো টপিকে যাব। আপনি বলছেন যে বিদায় ঘন্টা কি নবান্নয় বাজলো, তার সঙ্গে ছোটবাবুর আবোল তাবোল। আবোল তাবোল তো আমরা জানি নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করছেন। আমরা পরবর্তী যত সময় যাবে আপনারা আর অনেক টপিক নিয়ে আমরা কথা বলবো। আবোল তাবোলই বলেন। দেখুন, ইংরেজি ভালো বলতে পারা, হিন্দি ভালো বলতে পারা, এটা একটা ক্রাইটেরিয়া বটে। যে কোনো ইংরেজি মিডিয়ামে পড়া ছেলে এরকম চোস্ত হিন্দি ইংরেজি বলতে পারে, যেটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ আছে। কিন্তু বক্তব্যটা হচ্ছে অন্তঃসার শূন্য। বেশ, মানে কন্টেন্ট। হ্যাঁ, কোনো বক্তব্য শুধু সবাইকে আঙুল তুলে চ্যালেঞ্জ জানালেই হবে? বক্তব্যের তো সারবত্তা থাকতে হবে। অনুপ্রাণিত সংবাদ মাধ্যম ওকে টন টন তেল দেয় যাতে নবান্ন থেকে বিজ্ঞাপনটা পায়, দ্যাটস অল। ওকে, প্রথম কথা বলছে যে এসআইআর হচ্ছে না, তাই নজর ঘোরাবার জন্য ওই সংশোধন। আমি আসবো সেই প্রসঙ্গে। এসআইআর হচ্ছে, হবে, এসআইআর কেউ বাধা দেবে না। সুপ্রিম কোর্টে এসআইআর এর বিরুদ্ধে কোনো স্থগিতাদেশ দেবে না। আধার কার্ড নিয়ে বললেন যে আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসাবে গ্রহণ করতে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্ট কি বলেছে? 65 লক্ষ তারা যদি চায় আবার আবেদন করতে, তখন আধার কার্ডকে নথি হিসাবে তারা ব্যবহার করতে পারে। বেশ, এই যে চৌর্যবৃত্তির সাম্রাজ্য প্রতিষ্ঠা হলো, সুপ্রিম কোর্ট কি বলেছে? রাজ্য সরকারের ভূমিকা লজ্জাজনক। যেভাবে দাগিদের বাঁচাতে চাইছে, দাগিদের ঘুরপথে সুযোগ করে দিতে চাইছে, লজ্জাজনক। 17 রকম দুর্নীতি করেছে এসএসসি। একটা রাজ্য সরকারকে সুপ্রিম কোর্ট ভৎসনা করছে। হ্যাঁ, সর্বোচ্চ আদালত রিভিউ পিটিশন খারিজ করছে। একদম। এই ছোটবাবুর কোনো কথা আছে? লজ্জায় মুখ ডাকা উচিত, তবে লজ্জাও যাদের দেখিয়ে লজ্জায় সরিয়ে দাঁড়ায়। হ্যাঁ, এদের তো লজ্জা শরম বলে কিছু নেই। দোকান কাটারা রাস্তার মাঝখান দিয়ে হাঁটে। হ্যাঁ, এরা কিন্তু তাই। যত বড় বড় কথা বলে
আমি বললাম না অন্তঃসার শূন্য। শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ডটাকে ভেঙে দিয়েছে। পথের ধুলায় বসে আছে বঞ্চিতরা, আর যোগ্যরা যারা চাকরি করলো সরকার, বিকাশ ভবন, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদের দুর্নীতির জন্য চাকরিটা গেল। আবার রাজ্য সরকার হাইকোর্ট, সুপ্রিম কোর্টে গিয়ে অযোগ্যদের বাঁচাতে চাইছে। তাদেরকে বলছে ভাতা দেব, তাদেরকে বলছে অন্য দপ্তরে নিয়োগ করার ব্যাপারে ভাবনা চিন্তা করব। কারোর যদি সামান্যতম চক্ষু লজ্জা থাকে, সে এগুলোর ব্যাপারে প্রতিবাদ করবে। তা না করে আবল তাবল বিভ্রান্তিমূলক কথা, ন্যারেটিভ তৈরি করছে। আসলে চন্দ্রনাথ এই চাঁদুর ঘটনাটাতে ছোটবাবু একটু ঘাবড়ে গেছেন। তো সমন জারি হয়েছে। হ্যাঁ, ভাবছেন হয়তো এরপরে আমারই পালা। উনি তো এই যে বড় বড় কথা বলছেন, ঘুরে বেড়াচ্ছেন, বৈভবের আস্ফালন করছেন, এর পিছনে অদৃশ্য কোনো আশীর্বাদের হাত আছে। আচ্ছা, সেই অদৃশ্য আশীর্বাদের হাতটা বোধহয় আর নেই, সেটা ছোটবাবু বুঝতে পারছেন। ওই কালীঘাটের কাকু না কালীঘাটের ডাকু যে এখন জামিনে আছে, সে কালীঘাটের কাকুর সাথে হ্যাঁ এই ছোটবাবুর কি সম্পর্ক সবাই জানে। তা কালীঘাটের কাকুকে অ্যারেস্ট করা হয়, আমি কালীঘাটের ডাকু বলছি, ও কাকু নয়, ও ডাকু। তাহলে কালীঘাটের কাকুর মনিব এত বড় বড় কথা বলতে পারেন কি করে? কোনো অদৃশ্য আশীর্বাদের হাত আছে। কিন্তু বুঝতে পেরেছে খোকাবাবু যে অদৃশ্য আশীর্বাদের হাতটা আর থাকবে না, সেই জন্য নানা কথা বলছে। অর্থসত্য মিথ্যা কথাকে কিভাবে গুছিয়ে বলা যায়, এদের কাছ থেকে লোকে শিক্ষা নিতে পারে। বেশ বেশ। তাই করছে, এগুলো সম্পূর্ণ আবল তাবল, কোনো সার মানে সারমর্ম নেই, সারবত্তা নেই, একেবারে কি বলবো আর কি, শূন্য কুম্ভের ঝংকার বলে না, এমটি ভেসেল সাউন্ডস মাচ, এরা হচ্ছে তাই। বেশ, একটা বিরতির সময় হয়েছে। বিরতির পর আজ কিন্তু বঙ্গোপসাগরে আসছেন প্রধানমন্ত্রী এবং 3টে মেট্রো রুটের উদ্বোধন, সেই নিয়েও কিন্তু রাজনৈতিক চর্চা শুরু হয়ে গেছেন। কেন বললাম সে কথা? বিরতির পর যখন আসবো অর্কদার বিশ্লেষণ আপনাদের সামনে রাখবো। কোথাও যাবে না, সেটা বিরতি, ফিরে আসছি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন হট সিটে হট টক। পরবর্তী যে গুরুত্বপূর্ণ পয়েন্টে যাব, অর্কপ্রভু সরকার আমার বাদিকে বসে আছেন। অর্কদা, আপনি বলছেন দিদিমণিকে আসল সত্যটা জানিয়ে দিলেন অমিত শাহ। আসল সত্য কোনটা? এই যে অনুপ্রবেশ হচ্ছে 2023-এর 1 জানুয়ারি থেকে 2025-এর 31শে জুলাই পর্যন্ত প্রায় 4000 বাংলাদেশি অনুপ্রবেশকারী বিএসএফ এর কাছে ধরা পড়েছে 4000। তাহলে কত অবৈধ ঢুকেছে? 10 গুণ। ভারত বাংলাদেশের মধ্যে 4000 কিলোমিটারের উপর দীর্ঘ সীমান্ত আছে। পশ্চিমবঙ্গের সঙ্গে আছে 2200 কিলোমিটার, তার মধ্যে 569 কিলোমিটার এখনো অরক্ষিত, তার মধ্যে 112 কিলোমিটারে কোনো রকম ফেন্সিং দেওয়া যাবে না। বাকি যে 456 কিলোমিটার আছে তার জন্য 181 কিলোমিটারের জমি অধিগ্রহণের জন্য যে টাকার প্রয়োজন কেন্দ্রীয় সরকার রাজ্যকে দিয়েছে, তা রাজ্য এখনো জমি অধিগ্রহণ করে কেন্দ্রীয় সরকারকে দেয়নি। তাহলে এই অরক্ষিত সীমান্ত দিয়ে তো হচ্ছেই অনুপ্রবেশ হচ্ছে, চোরাচালান হচ্ছে। বিএসএফ এর একটা অংশ চুক্ত, এটাও অনস্বীকার্য যে বিএসএফ যে একেবারে দোয়া তুলসী পাতা তা নয়, কিন্তু এই বিএসএফ এর রাতে আবার 4000 বাংলাদেশি ধরা পড়েছে এই 2.5 বছরের কাল পর্বে। সুতরাং সীমান্তবর্তী অঞ্চলে জনবিন্যাস বদলে যাচ্ছে, ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে। সীমান্ত সংলগ্ন জেলাগুলোর বিধানসভা কেন্দ্রে ভোটারদের সংখ্যার অস্বাভাবিক বৃদ্ধি এটাই প্রমাণ করে অনুপ্রবেশ হয়েছে এবং অনুপ্রবেশকারীরা ভোটার তালিকায় নাম তুলেছেন। এইটাই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় সংসদে দাঁড়িয়েছেন। দিদিমণির চোখ খুলে দেওয়ার পক্ষে যথেষ্ট যে অনুপ্রবেশ কতটা বার্নিং ইস্যু বা বার্নিং প্রবলেম দেশের ক্ষেত্রে, দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার পক্ষে। বেশ, ওর কথা। এবারে আমরা যদি একটু সংবিধান সংশোধনী বিলের দিকে আসি। প্রধানমন্ত্রী আজ রাজ্য সফরে আসছেন, সেই অ্যাসপেক্টে আমরা পরে আসছি। তার আগে কিন্তু গয়াতে একটি সভায় প্রধানমন্ত্রী বলেছেন যে এই বিল আইন যখন হবে তখন কিন্তু যারা যারা বিরোধিতা করছে তারা কেন বিরোধিতা করছে তারা জানেন। হ্যাঁ, প্রধানমন্ত্রী তো 2014 সালেই বলেছিলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা। এখন সরকার যদি স্বচ্ছতার স্বার্থে জনপ্রতিনিধি বা প্রশাসনিক পদে যারা আছেন, মন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, তাদের দায়বদ্ধতা সুনিশ্চিত করতে চায়,
তাদেরকে সিজারের পত্নীর মতো সব সন্দেহের উঠতে থাকতে হয়, তারা যদি করাপশন করেন, কেজরিওয়াল জেলে বসে সরকার চালিয়েছিলেন, নিজে থেকে তো তারা পদত্যাগ যদি না করতে চান, তাহলে আইনের সংস্থান রাখা উচিত বেশ, যে কেন তারা থাকবেন, পদে থাকবেন কেন, আবার নির্দোষ প্রমাণিত হয়ে আসুন তারপরে থাকবেন। একটা আইন প্রণয়নের আইন তো থাকবে। আজকে এনডিএ আছে, এনডিএ 25 বছর বাদে নাও থাকতে পারে, তখন এই তৃণমূল ততদিনে থাকবে না, কংগ্রেস অন্যান্য দলগুলো ক্ষমতায় আসবে, হ্যাঁ, তখন তো তারাও এটাকে প্রয়োগ করতে পারবে। একটা আইন যখন প্রবর্তন হলো, এখন বিল আছে, হ্যাঁ হবে, তখন তো থেকে যাবে। আসলে এরা এতটাই দুর্নীতিগ্রস্ত, এই বিশেষ করে আঞ্চলিক দলগুলো, পরিবার কেন্দ্রিক দলগুলো, এদের আয়ের উৎস কি, এদের বৈভবের উৎস কি, এগুলো তো প্রশ্ন সর্বত্র আছে। এদের অনেকের পেশা কি কেউ জানে না। ব্ল্যাক ডে বলছে ওর কথা, ব্ল্যাক বিল, ব্ল্যাক ডে। মানুষ তো দেখছে যে একটা সরকার আনতে চাইছে, দুর্নীতির বিরুদ্ধে অবস্থানকে পোক্ত করতে চাইছে, এবং স্বয়ং প্রধানমন্ত্রীর জেল যাত্রার সংস্থান করা হচ্ছে। এটাকে যারা বিরোধিতা করবে সেটা মানুষ বিচার করবে, কারা দুর্নীতির পক্ষে আর কারা দুর্নীতিকে উপড়ে ফেলতে চায়। বেশ বেশ, ওর কথা। এবার আসি বঙ্গ সফরের প্রধানমন্ত্রী, এবং আপনারা যখন অনুষ্ঠান দেখবেন ততক্ষণে হয়তো প্রধানমন্ত্রী চলে এসেছেন, তার বক্তৃতাও কি বলবেন তিনি, সেদিকে আমরা অন্য অনুষ্ঠান করব সেই নিয়ে। কিন্তু কথা হচ্ছে যে 3টি মেট্রো প্রকল্পের উদ্বোধনে আসছেন তৃণমূলের মুখপাত্র, যে সবসময় টেলিভিশন ক্যামেরায় প্রথম একদম প্রায়োরিটি বেসিসে সামনে থাকেন, তিনি বলছেন মমতাদি তো আগে থেকে করে গেছিল, আর এখন ভোটের জন্য তিনি আসছেন এখানে, শূন্য সময় মহাশূন্য হয়ে যাবে। আসলে তৃণমূলের মুখপাত্ররা জানেন সত্যিটা কি, কিন্তু একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির কৃতদাস যেহেতু ওরা, তাই সেই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, চেয়ারম্যান বা সিইও যা বলেন সেটাকে তারা অক্ষরে অক্ষরে মানতে বাধ্য, নইলে তাদের চাকরি থাকবে না। এই প্রকল্প চাকরি করেন তারা বলছেন। এই প্রকল্পের প্রথম কনসেপ্ট করেছিলেন প্রয়াত বিধানচন্দ্র রায়। বেশ, কিন্তু তখন প্রযুক্তিগত প্রতিবন্ধকতা ছিল, অর্থেরও সংস্থান হয়নি, তিনি করতে পারেননি। প্রথম ইউপিএর সময় প্রণববাবু তখন প্রতিরক্ষা, তারপরে অর্থমন্ত্রী, তখন তিনি এই বিষয়টা নিয়ে এগোন, বুদ্ধবাবু সেটাকে সমর্থন করেন। বুদ্ধবাবু তো উন্নয়নের বিষয়টা বুঝতেন, যে হাওড়া ময়দান থেকে সেক্টর 5 একেবারে সরাসরি যাতায়াতের সুযোগ হলে শহরের গতিশীলতা বাড়বে, এবং মানে মাস ট্রান্সপোর্ট সিস্টেমের উন্নতি মানে শহরের উন্নতি, এবং সেক্টর 5 আইটি হাব ম্যাক্সিমাম। তা বুদ্ধবাবু সক্রিয় সমর্থন করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় 2009 সালের মে মাসে রেলমন্ত্রী হন, 2011 সালের মে মাসে ক্ষমতা থেকে চলিয়ে মুখ্যমন্ত্রী হন। তারপরে দীনেশ ত্রিবেদী হয়েছিলেন কিছুদিন, তারপরে মুকুল রায়, তারপরে তো পর্ব সাঙ্গ হয়ে যায়। তো মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প কনসেপ্ট করেননি, বরঞ্চ তিনি বারে বারে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। যেমন চিংড়িঘাটা, এখনো তো চিংড়িঘাটা থেকে দত্তাবাদের ওখানে একটা অবৈধ দখলদার ছিল, সুজিত বসু পিছন থেকে মদত দিয়ে একটা অনাস্থা তৈরি করেছিল, অস্থিরতা। তারপরে রেল বাধ্য হয় তাদের পুনর্বাসন করতে। সুদীপ বন্দ্যোপাধ্যায় বউবাজার অঞ্চলে অ্যালাইনমেন্ট পরিবর্তনের জন্য পর্দার আড়াল থেকে অনেক কলকাঠি নাড়েন। যে প্রকল্প অন্তত 7-8 বছর আগে শেষ হওয়ার কথা ছিল, সেই প্রকল্প আজকে শেষ হচ্ছে, কয়েক গুণ খরচ বেড়েছে। জাইকার ফিনান্সে এটা হচ্ছে, বোধহয় 50% কাছাকাছি জাইকা দিচ্ছে, জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন ওটা নাম, ওরা লেন্ডিং এজেন্সি। ওকে, তো এমন উদ্ভট সব প্রস্তাব দিয়েছিল, বাধা দিয়েছিল, অ্যালাইনমেন্ট চেঞ্জ করার কথা বলেছিল। একসময় তো প্রকল্পের ভবিষ্যৎ নিয়েই প্রশ্নচিহ্ন হয়। তারপরে শেষ পর্যন্ত হয়, প্রকল্পের স্বপ্ন দেখেছিলেন বিধানবাবু, বুদ্ধবাবু সহযোগিতা করেছিলেন, প্রণববাবু উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন, আর এই বঙ্গেশ্বরী বাধা দিয়েছেন, যত রকমভাবে বাধা দেওয়া সম্ভব দিয়েছেন। সেই জন্যই তিনি আজকে যাচ্ছেন না। কি বলবেন ওখানে গিয়ে? বলার তো কোনো মুখ নেই। বাঙালি আক্রান্ত, বাংলা ভাষা আক্রান্ত, তার প্রতিবাদে আমি যাচ্ছি না। তো বাঙালিও আক্রান্ত হয়নি, বাংলা ভাষাও আক্রান্ত। কতগুলো মানুষ উপকৃত হবে অর্কদা এই এরা হচ্ছে, আজকে যদি কেউ প্রশ্ন করে তো উন্নয়ন বিরোধী, তাহলে সেই অভিযোগটা কি
একদম একদম। এই যে কেন্দ্রীয় সরকার বিগত 11 বছর ধরে যে কাজটা করেছে, সেটা ওর বিরোধীরাও স্বীকার করে, সেটা হচ্ছে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার। ইউপিএ যখন চলে যায় তখন 18 লক্ষ কোটি টাকার পরিকাঠামোগত প্রজেক্ট বটল নেক্সে আটকে ছিল, সেই জটিলতা কাটিয়ে বহু প্রকল্প রূপায়িত হয়েছে। বেশ। যেমন নেহেরুজির সময় মুম্বাই নবী মুম্বাইকে যুক্ত করার প্রকল্পটাকে কনসিভ করা হয়, অটল সেতু। সেটা চালু হলো 2024-এর 12ই জানুয়ারি, না 2025-এর 12ই জানুয়ারি, এতদিন বাদে। কাশ্মীরকে রেল মানচিত্রে নিয়ে আসা হলো। চেনাব নদীর উপর যে ব্রিজ হয়েছে সেটা আর্কিটেকচারাল মার্ভেল বা ইঞ্জিনিয়ারিং মার্ভেল। নর্থ ইস্টকে যুক্ত করা হয়েছে পরিকাঠামোগতভাবে। ভারতমালা প্রকল্পে হাইওয়ে হচ্ছে। এই যে ইস্ট ওয়েস্ট মেট্রো বলুন, তারপরে রুবি থেকে শুরু করে বেলেঘাটা, ধর্মতলা থেকে শিয়ালদা, নোয়াপাড়া, দমদম, এটা তো পরিকাঠামো। এয়ারপোর্ট ভুলে গেলেন। হ্যাঁ, এয়ারপোর্ট, এটা তো পরিকাঠামো একদম সহজ হচ্ছে, মাস ট্রান্সপোর্ট সহজ হচ্ছে। একদম। মাননীয় জাননি, এতে কারোর কিছু এসে যায় না, গেলে আবল তাবল বকতেন। ওখানে বিজেপির লোকজন যত জয় শ্রীরাম টয় শ্রীরাম বলতো, উনি তো চলে যেতেন, উনি হয়তো চলে যেতেন। রাজভবন হয়েছিল। হ্যাঁ, ভালো হয়েছে উনি জানি। আবার ওনাকে আমন্ত্রণ না করলে বলতেন দেখো আমি আমন্ত্রণ করলো না, আমন্ত্রণ করলে বলছে আমি যাব না। উনি নীতি আয়োগের বৈঠক ছেড়ে উঠে গেছিলেন, বলছে মাইকের তার খুলে নিয়েছে। হ্যাঁ, এসব কথা শুনে এসব প্রলাপ তো শিশুও হাসবে। আসলে উনি শুধু ভোট করবেন। এখন যদি প্রধানমন্ত্রীর সঙ্গে এক মঞ্চে আসলে ওর ভোট ব্যাংক অসন্তুষ্ট হয়। হ্যাঁ, রাজ্যের উন্নয়ন প্রগতি ওনার কাছে কোনো বড় ব্যাপার নয়। কিভাবে আমি ক্ষমতায় থাকবো, টুপি দিয়ে টাপা দিয়ে, আমার চেয়ারটা দরকার, চেয়ারটা দরকার। এই জন্যই তিনি জানেন না। মানুষ তো দেখছে, মানুষের চোখের সামনে সব আছে। বেশ, ওর কথা একদম শেষ দিকে কি বার্তা দিতে পারেন? আমরা অন্য অনুষ্ঠান করব, প্রধানমন্ত্রী যখন বক্তৃতা দেবেন সে নিয়ে আমরা পরের পর্বে ডিসকাস করব। অনুপ্রবেশ নিয়ে বলবেন। আচ্ছা, ওকে। মুখ্যমন্ত্রীর নাম না করে নির্মম সরকার বলবেন, এবং তৃণমূলের উপর মানুষের রাগ বাড়ছে সেটা এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী গতকালকেই বলেছেন। একদম। এবং ডেভেলপমেন্ট করতে গেলে বিজেপি সরকার চাই পশ্চিমবঙ্গ, এই বার্তাটা দিয়ে দেবে। এই বাঙালি আবেগ নিয়ে কিছু কি বলবে? কিচ্ছু না, কারণ বাঙালি আবেগ তো ওটা তৃণমূলের আবেগ। বেশ। বাংলাদেশিদের বাদ দেওয়া হবে কেন ভোটার তালিকা থেকে? ওকে। কেন তাদের রেড কার্পেট দিয়ে দেশে আনা হবে না? এটাই তো তৃণমূল চাইছে, তারা থাকুক, ভোট ব্যাংকে নাম তুলুক। সেখানে ঘা দিচ্ছে সরকার, শুধু তো কেন্দ্রীয় সরকার নয়, সব রাজ্যের সরকার। তাদের তৃণমূল তেলে বেগুনের জ্বলে উঠেছে যে ভোট ব্যাংক ক্ষতিগ্রস্ত হবে। এটা কোনো বাঙালি আবেগ না। আর কথা, এসআইআর আর সংশোধনী বিল, এই নিয়ে কোনো বার্তা দেবেন কি? এসআইআর তো নির্বাচন কমিশনের ব্যাপার। হ্যাঁ, বলতেও পারেন এসআইআর ছাড়া তো ভোট হবে না, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। একদম। এবং তার রাজ্য সরকার তো ইতিমধ্যে সংশোধনী অর্ধেক কাজ করে প্রমাণ করে দিয়েছে সেটা। সংশোধনী বিল নিয়ে তো প্রধানমন্ত্রী বলেছেন, অলরেডি বিহারে বলেছেন, এখানেও বলতে পারেন। কিন্তু অনুপ্রবেশের বিষয়টা উনি তুলবেন। কারণ বাংলা আসামে অনুপ্রবেশ সব থেকে বড় সমস্যা। সীমান্তবর্তী অঞ্চলের জনবিন্যাস বদলে যাচ্ছে এবং পরিকল্পনা করে এটা করা হচ্ছে, সেটা প্রধানমন্ত্রী বলেছেন লালকেল্লার প্রাকার থেকে 15ই আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণে। সেই জন্য ডেমোগ্রাফিক কমিশন তৈরি হচ্ছে। এই বার্তা থাকবে, এবং বিজেপির কর্মীদেরও তিনি বার্তা দেবেন যে রোডম্যাপ কী হবে, 26-এর প্রচারের অভিমুখ কী হবে সে সম্পর্কে। বেশ, ওর কথা একদম এক লাইনে। এখন এই মুহূর্তে যা রাজনৈতিক পরিস্থিতি, লাস্ট রিপোর্ট কটা পেতে পারে তৃণমূল? না, এখনো প্রতিদিনই পরিস্থিতির অদল বদল হচ্ছে। তৃণমূল খুব ভালো জায়গায় নেই, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ভালো কেউ জানে। বেশ, অনেক ধন্যবাদ ওর কথা। আপনারা শুনলেন, আজকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পয়েন্টস নিয়ে আমরা আলোচনা করলাম, এবং যেটা বললাম প্রধানমন্ত্রী আজ কী বার্তা দেন সেটা নিয়ে আমরা পরের পর্বে নিশ্চয়ই ডিসকাস করব। আপনারা কীরকম লাগলো এই পর্ব জানাবেন, এবং অন্যান্য সব খবরের জন্য আপনারা দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নমস্কার, ভালো থাকবেন।